স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। 7 বিশিষ্ট ব্যক্তি পেলেন 2025 সালের স্বাধীনতা পদক। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার তুলে দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 11 মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। যেসব ব্যক্তি এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন: বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আব্দুস শকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ ওমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ। তারা সবাই পাচ্ছেন মরণোত্তর পুরস্কার। মাননীয় প্রধান উপদেষ্টা ও সম্মানিত অতিথিবৃন্দ, আমার বাবা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে স্বাধীনতা পুরস্কার দেওয়ায় বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই সম্মাননা তার আজীবন সমাজসেবার প্রতি অঙ্গীকার ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের স্বীকৃতি। আমাদের পরিবার ও ব্র্যাক পরিবারের পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে পুরস্কার গ্রহণ করছি। স্যার ফজলে হাসান আবেদ সারা জীবন দারিদ্র দূরীকরণে কাজ করে গেছেন। তার সমস্ত কাজের মূলে ছিল প্রতিটি মানুষের সম্ভাবনা ও শক্তির উপর এক অবিচল আস্থা এবং এক বিশ্বাস যে দরিদ্র মানুষ নিজের শক্তিতেই এগিয়ে যেতে পারে যদি তাদের সঠিক সুযোগ দেওয়া হয়। তিনি বিশ্বাস করতেন নারীর প্রতি বৈষম্য সমাজের সবচেয়ে বড় সামাজিক অবিচার। সেজন্য তার দৃষ্টিতে নারীর ক্ষমতায়ন শুধু একটি সমতাভিত্তিক সমাজ গঠনের পূর্ব শর্তই ছিল না, বরং দারিদ্র্য বিমোচনের 5-6 মাসের মধ্যেই মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেন, মুজিবনগর সরকারের কেউই মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়বেন না। ডিবিসি নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আরও জানান, শুধু রণাঙ্গনের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী হিসেবে স্বীকৃতি পাবেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 এর খসড়া শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন হতে যাচ্ছে বলেও জানান তিনি। যারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃত। কেউ কূটনৈতিক সহযোগিতা করেছে, কেউ ফুটবল খেলেছে মুক্তিযুদ্ধের সময়, তারপরে কেউ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিল। এরা সব মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে সম্মানিত হবেন। সরকার তো যুদ্ধ পরিচালনা করেছে, সরকার তো থাকবে, তারপরে সেক্টর কমান্ডাররা থাকবে, সেক্টরের সাথে যুক্ত যারা সরাসরি রণাঙ্গনে ছিল তারা থাকবে, তারা সবাই মুক্তিযোদ্ধা হবে। এই মুক্তিযোদ্ধা সংসদটা চালু করতে পারি তাহলে হয়তো এটা 5-6 মাসের ভিতরে আমরা একটা পর্যায়ে চলে যেতে পারবো। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হবে স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। 26 মার্চ লাখো মানুষের আগমনে মুখর হয়ে উঠবে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এজন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সাভারের জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আপামর জনতার ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপনে স্মৃতিসৌধের 7টি মিনার, পুষ্পবেদী, গণসমাধি, কৃত্রিম রথসহ নানা অবকাঠামো সাজানো হয়েছে নতুন করে। শেষ হয়েছে রং তুলি আর আলোকসজ্জার কাজ। 26 মার্চ উপলক্ষে ফুল গাছ এবং খোঁজা গাছ, হ্যাস ইত্যাদি সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যাতে এলাকা সৌন্দর্য হয়। এলাকা মাটি ছিল, তাই 26 মার্চ উপলক্ষে এই কারণে আমরা পরিষ্কার করতেছি। তারিখের থেকে কাজ করতেছি, ঝাড়ু টাড়ু দিতেছি, ময়লা পরিষ্কার করতেছি, তাইতে আমার কাছে খুব ভালো লাগে। স্বাধীনতা দিবসে অতিথি সহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। 26 মার্চের ভোর 5টা থেকে সকাল 7:30 পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে, আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য বন্ধ পুরোটা আমরা নিরাপত্তা ছাত্র ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে, পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিং এ, রুট লাইনিং, রুফটপ। নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য গেল 16 মার্চ থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। 26 মার্চ প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর খুলে দেয়া হবে সর্বসাধারণের জন্য। ডিবিসি নিউজ ডেস্ক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। আর নবগঠিত দলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংশয় রয়েছে সচেতন ভোটারদের মাঝে। তবে রাজনীতির মাঠে ইতিবাচক পরিবর্তনের বিষয়ে আত্মবিশ্বাসী নতুন দলগুলোর শীর্ষ নেতারা। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুব উল্লাহর মতে, ক্ষমতার খেলা জমিয়ে দেওয়ার পাশাপাশি সংকীর্ণ স্বার্থ হাসিলের জন্য নতুন নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, যা দেশের জন্য ক্ষতিকর। মিজান আহমেদের বিশেষ প্রতিবেদন। কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? কে করবে সরকার গঠন? কারা থাকবে বিরোধী দলে? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির মাঠে। 28 ফেব্রুয়ারি দেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। 5 আগস্ট পরবর্তী সময়ে বেশ কিছু রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। আর নিবন্ধন প্রত্যাশী দলের তালিকাটাও বেশ দীর্ঘ। এদের মাঝে এনসিপি, জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি, আরও আছে বাংলাদেশ জনপ্রিয় পার্টি বিপিপি, বাংলাদেশ সংস্কার পার্টি সহ বেশ কিছু দল। ভোটের মাঠে নয়া দলগুলোকে নিয়ে কি ভাবছেন সচেতন ভোটাররা? রাজনৈতিক দলের ক্ষেত্রেও দেখা যায় যে আমরা দেখি যে ওই যে কথাটা বলে সেই কাজগুলো সেরকম পাওয়া যায় না। আসলে এগুলো সব ধান্দাবাজি, আর কিছু এটা সবাই ধান্দাবাজ, জনগণের জন্য কেউ ভাবে না। ওই সময় তো অনেক দলই আসে, পরে কিন্তু তাদের পাওয়া যায় না। তবে ভোটারদের মাঝে সংশয় সন্দেহ যাই থাকুক না কেন, আগামীর বাংলাদেশ নিয়ে আশাবাদী নতুন রাজনৈতিক দলগুলোর নেতারা। ক্রিয়েটিভিটি, ইনোভেশন দিয়ে এই বাংলাদেশটাকে এখন গড়ার সময়। আমরা যেটাকে বলছি যে নতুন বাংলাদেশ, তরুণদের হাতে বাংলাদেশটা আমরা দিতে চাই, কারণ আমরা তো আসলে এই তরুণদের ছাড়া এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের লক্ষ্য হলো যতজন ভালো মানুষ আমরা পাবো তাদেরকে আমরা সামনের সংসদে পাঠানোর চিন্তা ভাবনা করছি। এখানে যদি 10 জনও ভালো মানুষ পাই, আমরা 10 জন ভালো মানুষকে নিয়ে আমরা আগাতে চাই। ভোটের মাঠে নতুন দল গঠনের নেপথ্য কারণ সম্পর্কে বলেন এই রাজনৈতিক বিশ্লেষক। এখানে যেটা কাজ করে সংকীর্ণ স্বার্থ, এই সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্যই এতগুলো রাজনৈতিক দল হচ্ছে। আরেকটা হলো এখানে যে ক্ষমতার খেলা হয়, সেই ক্ষমতার খেলাকে মানে জমিয়ে তোলার জন্য কিন্তু এই এতগুলো রাজনৈতিক দল। দল গঠনের এই প্রক্রিয়ার হিড়িককে অনেকটাই বেপরোয়া বলেও মন্তব্য করেন তিনি। আমাদের দেশে বেপরোয়াভাবে রাজনৈতিক দল গড়ে হচ্ছে এবং এতে রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, অস্পষ্টতা সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিক দলের যে মূল দায়িত্ব, যে লক্ষ্যে তারা কাজ করবে, সেই কাজ করার ব্যাপারটাও কিন্তু আপনার বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। 1-11 মতো কিংস পার্টিগুলো জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল। নতুন দলগুলো সে পথে হাঁটবে না বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এরা কে কার প্রতিনিধিত্ব করছে, কোন স্বার্থের প্রতিনিধিত্ব করছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তিতে ছুটি কাটাতে নির্বিঘ্নে স্বজনদের কাছে যাচ্ছেন রাজধানীবাসী। ঠিক সময়ে ছাড়ছে বেশিরভাগ ট্রেন। সাধারণত ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি মানুষ ট্রেন যোগে যাত্রা করেন। গত 15 মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজ ট্রেনে যাত্রা করছেন। এবার ঈদে সারা দেশে চলাচলকারী 120টি আন্তনগর ট্রেনের বাইরেও আছে 5 জোড়া বিশেষ ট্রেন। এছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেল ট্রেন চলাচল করছে। এখনো পর্যন্ত মোটামুটি ভালোই, কোনো সমস্যা হয়নি। তো ইনশাল্লাহ বাকিটাও অনেক সুন্দরভাবে চলে যাবে। ভালো লাগছে, আমার বাবা মা আমার বোনের সাথে ঈদ করবো। যেহেতু ভিড় থাকে ঈদের সময়, অনেক বেশি ভিড় থাকে প্রচন্ড, তবে এবার যেহেতু যাত্রাপথে দেখলাম এবার অনেকটা মানে স্বস্তি ফিরে এসেছে। এবার মোটামুটি সবকিছুই ভালো মনে হচ্ছে। আর আগেভাগে যাওয়ার কারণ হলো টিকিট আগে যেহেতু পাইছে, পরে চাপটা বেড়ে যায়, এই জন্য আগেভাগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর কি। এই মুহূর্তে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক 2025 প্রদান অনুষ্ঠানে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যুক্ত হচ্ছে তার বক্তব্যে। বঞ্চিত করা হয়েছে, দুর্নীতি, লুটপাট ও ঘুমখুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই
বৃথা হতে দেব না। সুধীবৃন্দ, কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই বছর অন্তর্বর্তী সরকার 6 জন বিশিষ্ট নাগরিককে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। তারা সবাই বাংলার সূর্য সন্তান। অধ্যাপক জামাল নজরুল ইসলাম একজন বিশ্ববরেণ্য বিজ্ঞানী। পৃথিবীর নামকরা সব বিজ্ঞানীরা তাকে চেনেন। তিনি সবসময় প্রকৃতি ও মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন। আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল কবি। তার কবিতা বহু কবি, লেখক, পাঠককে অনুপ্রাণিত করেছে। বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হোসেন আবেদ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ও পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত ছিলেন। লন্ডনের ফ্ল্যাট বিক্রির টাকা দিয়ে তিনি ব্র্যাক গড়েছিলেন। প্রান্তিক গরিব মানুষের জীবনমান উন্নয়ন সহ বহুমুখী কাজে ব্র্যাক এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমরকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত। তার সম্মাননা স্মারক আমাদের পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে। বাংলার সঙ্গীত ও আর্টের 2 উজ্জ্বল নক্ষত্র আজম খান ও নবের আহমদ। পূর্ব বাংলায় নবেরার হাতেই প্রথম ভাস্কর্যের উদ্বোধন হয়। তিনি আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ। আর বাংলা পপ গানের সম্রাট আজম খান মহান মুক্তিযুদ্ধে গান গেয়ে এদেশের তরুণদের অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি সমাজের বঞ্চিত মানুষের জন্য গান করেছেন। আজম খান এদেশের হাজারো তরুণ সঙ্গীত শিল্পীর আইকন। যে জেনজি প্রজন্ম জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের অনুপ্রেরণার নাম বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। সে ন্যায় বিচারের জন্য, বাক স্বাধীনতার জন্য জোরালো প্রতিবাদ করে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিল। তাকে স্মরণ করে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে জাতি গর্বিত। যারা আজ এই সম্মাননা পেলেন তারা জীবদ্দশায় এই প্রাপ্তি দেখে যেতে পারেননি। এটা অত্যন্ত বেদনাদায়ক। আজকের দিনে তাদের অবদানকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। স্বাধীনতা পদক প্রাপ্তদের স্বজন যারা আজ এখানে উপস্থিত আছেন, তাদের প্রতি আমার শুভেচ্ছা ও সহমর্মিতা জানাচ্ছি। 16 বছর পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস ছিল এক পেশে। এবার পাঠ্যপুস্তক পরিমার্জিত হয়ে সঠিক ইতিহাস ফিরেছে কিছুটা। এমন তথ্য জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, এই পরিমার্জন শেষ হয়নি এখনও। শিক্ষা গবেষক মনে করেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসের এই পরিমার্জনে কিছুটা হলেও ঘুচেছে কলঙ্ক। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর নানা পরিবর্তনের সাথে রদবদল আসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডেও। চলমান শিক্ষাক্রম বাতিল করে পরিমার্জন হয় নানা বিষয়ের। পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন আসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসে। এনসিটিবি বলছে, বিগত 16 বছরে পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে উপস্থাপন করা হয়েছে একপেশেভাবে। এমনকি মুক্তিযুদ্ধ নিয়ে ছিল কারো কারো বিষয়ে অতিবন্দনা। পরিমার্জনের ফলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে যুক্ত হয়েছেন পাঠ্যপুস্তকে। একই সাথে মাওলানা ভাসানী, জেনারেল এম.এ.জি. ওসমানী সহ যুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া সবাই। আবার মুক্তিযুদ্ধ নিয়ে আগের অতিবন্দনাও কমানো হয়েছে পাঠ্যপুস্তকে।
এনসিটিবি বলছে পরিমার্জনের ফলে পাঠ্যপুস্তকে কিছুটা হলেও সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা গেছে, যার কিছুটা এখনো বাকি। মুক্তিযুদ্ধ একপাক্ষিক বিষয় হওয়ার কোনো বিষয় নয়। এখানে যারাই যেভাবে অবদান রেখেছেন, যাদের কারণে আমরা আজকে বাংলাদেশটা পেয়েছি, তাদের প্রত্যেকেরই এখানে কম বেশি তাদের উপস্থিতি থাকা প্রয়োজন, যাতে আমাদের প্রজন্ম যেন আমাদেরকে এই অভিযোগ না দিতে পারে যে তার এত বড় ভূমিকা ছিল কিন্তু তাকে আমরা বইতে আমরা পাইনি, এটা যেন না হয়। সেই চেষ্টা আমরা শুরু করেছি, সেটা পুরোপুরি হয় নাই, সেটাকে আরও এগিয়ে নিতে হবে। শিক্ষা গবেষকদের মত, এমন সংস্কারের ফলে কিছুটা হলেও সঠিক ইতিহাস জানতে পারবে শিক্ষার্থীরা। তো এবার যে সামান্য পরিবর্তন হয়েছে সেটি আমি মনে করি যে মুক্তিযুদ্ধের কিঞ্চিত হলেও সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে সংযুক্ত হয়েছে, এবং এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের জাতীয় ঐক্যমত্য অত্যন্ত অপরিহার্য। সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাসটি নিরপেক্ষভাবে পাঠ্যপুস্তকে পরবর্তী প্রজন্মের জন্য অন্তর্ভুক্ত হওয়াটা অত্যন্ত জরুরি। পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে ২৪ জুলাই অভ্যুত্থানের নানা ঘটনাও, যাকেও ইতিবাচকভাবে দেখা হচ্ছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সংযোগ সড়ক না থাকায় ঢাকা শরীয়তপুর মহাসড়কে শরীয়তপুরের কোটাপাড়ায় ৫ বছরেও চালু হয়নি নতুন সেতু। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরাতন সরু সেতু দিয়ে যান চলাচল করছে, ফলে ঈদযাত্রায় তীব্র যানজটের শঙ্কা করছেন চলাচলকারীরা। দুর্ভোগের কথা স্বীকার করলেও ঠিকাদার ও সড়ক বিভাগ বলছে ঈদের আগে নতুন সেতু চালু করা সম্ভব নয়। ঢাকা শরীয়তপুরের মহাসড়কের কীর্তিনাশা নদীর ওপর ৫ বছর আগে শুরু হয় নতুন সেতু নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না ৫৮ কোটি টাকার অবকাঠামোটি। পলেস্তরা খসে পড়ায় পুরাতন সড়কটিকেও ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সড়ক বিভাগ। বিকল্প না থাকায় নরবরী সেতু দিয়েই চলাচল করছে যানবাহন। সেতুতে নিত্যদিনে লেগে থাকা যানজট ঈদকে কেন্দ্র করে আরও অসহনীয় হয়ে উঠতে পারে। ব্রিজের নিচে সামনে ঈদ চাপের যাত্রী নামবো, ওই সময় তো মনে করেন এক গাড়িতে ৩ বার ৪ বার ঢাকা যাতায়াত করবো। আল্লাহ না করুক যদি মনে করেন একটা দুর্ঘটনা ঘটে যায়, এই যাত্রীদের জীবনের নিরাপত্তা কে দিবে? অনেক ঝুঁকিপূর্ণ ব্রিজ, একটা গাড়ি পড়ে গেলে একবার যোগাযোগ বন্ধ হয়ে যাবে একবারে। ভোগান্তির কথা স্বীকার করলেও ঈদের আগে কর্তৃপক্ষের কাছে নেই কোনো সমাধান। আমরা খুব চেষ্টা করছি, কিন্তু কোনো দিক থেকে আমরা আনার মতো কোনো ব্যবস্থা আমরা করতে পারিনি। এই কারণে ব্রিজটা ছাড়তে আমাদের দেরি হচ্ছে। বালির সাপ্লাইয়ের কাজ পুরোপুরি শেষ হয়ে সাববেসটা করলেই সেতুটা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে। আমরা আশা করছি যে বালির নতুন উৎস খুব তাড়াতাড়ি খুঁজে বালির সাপ্লাইয়ের কাজ আবার শুরু হবে। ঈদে এ মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েক গুণ। বড় দুর্ঘটনা এড়াতে দ্রুত কার্যকরী পদক্ষেপ চান চলাচলকারীরা। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইরান। এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির দাবি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান তারা পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত, তবে যতক্ষণ পর্যন্ত ট্রাম্প তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বজায় রাখবেন ততক্ষণ পর্যন্ত সরাসরি আলোচনায় বসবেন না তেহরান। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প 2018 সালে তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে আসেন এবং দেশটির উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।